15 মিনিট দেখাবে শেষ, তারপরে 30, তারপর আবার 2 শুরু করবো। এটা কি ফাইনাল? আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক শামীমা বেগম। গত কয়েকদিন আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আমার সেই দ্বিতীয় অংশ আমি নিচ্ছি। সবাইকে আগে প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা গত ক্লাসটি দেখেছেন, লাইক দিয়েছেন এবং যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন এবং আমাকে উন্নত করার জন্য ব্যবস্থা করেছেন। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ওই অর্থনীতি বিষয়েরই দ্বিতীয় পত্রের কৃষি বিষয়ের কৃষি পণ্যের বিপণন বা যেটাকে আমরা বলি মার্কেটিং। এখানে আমি যদি বলি যে ঢাকা কলেজের এই যে আজ যে প্রোগ্রামটা হচ্ছে সেটা যদি আমি একটু পটভূমিকা আলাপ করি তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, যখন এই করোনা ভাইরাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ঘোষণা করা হলো তখন আমরা শিক্ষক যেমন উদ্বিগ্ন হলাম, শিক্ষার্থীর উদ্বিগ্ন হলো কি করা যায়। সেক্ষেত্রে আমাদের অধ্যক্ষ মহোদয় কি করলেন, তার কিছু শিক্ষকের সাথে পরামর্শ করলেন যে কিভাবে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। তারপরে আইসিটি বিভাগের সাথে কথা বললেন এবং আইসিটি বিভাগে আমাদের যে মাস্টার মাইন্ড মুজাহিদ এবং আমাদের যে মূলত কর্মী যাকে আমরা বলি আমাদের আইসিটির যে শিক্ষক সেই তার সাথে তানভীর এবং সবার সাথে আলাপ করলেন। আলাপ করে তারা যখন বললে এটা নেওয়া সম্ভব তখন তারপরে কি করলেন, বিভিন্ন শিক্ষকের সাথে যারা ঢাকা কলেজেরই আশেপাশে আছেন যাদের সহজে আসা যাওয়া করা যাবে নিরাপত্তা রেখে তাদের সাথে আলাপ করলেন। সবকিছু মিলে একটা সিদ্ধান্ত হলো ক্লাস নেওয়া সম্ভব। সেক্ষেত্রে আবার কি করলেন নিবিড় বিভাগ, তারা কোন ক্লাস নিতে পারবেন, কে নেবেন, কিভাবে রুটিন করলেন। রুটিন করার পরে যখন নির্ধারিত হলো ডেটটি তখন বিদ্যুৎ বিভাগের সাথে আলাপ করলেন যে যাতে করে বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়ে যায়। সর্বোপরি এটাকে যখন শিক্ষার্থীরা যে কোনো সময় ব্যবহার করতে পারে অর্থাৎ সংরক্ষণ করতে পারে সে ধরনের একটা ব্যবস্থা করা হলো এবং সেটা কি করা হলো, প্রচারের ব্যবস্থা করা হলো যাতে সবাই জানতে পারে যে কবে কোথায় কোন ক্লাসটি হবে। এবং তারই প্রেক্ষাপটে যখন আজ আমি ক্লাস নিতে এসেছি আর তোমরা ক্লাস দেখছো, তাহলে এটাই হচ্ছে মূলত মার্কেটিং। মার্কেটিংটা কি হচ্ছে, তাহলে আমি একজন উৎপাদক, তুমি একজন ভোক্তা, তাহলে এই যে একটা প্রসেস করে আমার কাছ থেকে তোমার কাছে যাচ্ছে সেটাই হচ্ছে মূলত মার্কেটিং। আর এটাই যদি হয় যে কোনো পণ্যের ক্ষেত্রে পণ্যের বিভাগ মার্কেটিং বা যেটাকে আমরা বলে থাকি বাজারজাতকরণ, আর ঠিক একইভাবে এটা যদি হয় কৃষি পণ্যের ক্ষেত্রে তাহলে সেটা হচ্ছে কৃষি পণ্যের মার্কেটিং বা বিপণন। আমি এজন্যই বললাম যে আমরা এই যে আর্থিক ভোক্তা, আমি যদি হই উৎপাদক, তোমরা যদি হও ভোক্তা, তাহলে তোমরা যে সরাসরি যেভাবে পেলে অর্থাৎ একটা প্রসেসের মধ্যে যে কিন্তু তুমি এটা পেলে, ঠিক একইভাবে আমি যদি তাহলে আমি যে কথাগুলি বলেছি এটা কিন্তু ঢাকা কলেজের কথা বলার জন্য বলেছি তা কিন্তু নয়, এটা কিন্তু বলা হয়েছে কি জন্য, যে আসলে একজন উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে কিভাবে যায় সেটাই হচ্ছে মূলত মার্কেটিং। আর আমরা সাধারণত প্রচলিতভাবে কি ভুল করে থাকি, আমরা ঢাকা কলেজের ছাত্র শিক্ষক আমরা যখন নিউ মার্কেটে কোনো কাজে যাই, কেনাকাটা করার জন্য যাই, শপিং এ যাই, সেটাকে আমরা বলি মার্কেটিং। আসলে সেটা হচ্ছে শপিং। আর মার্কেটিং হচ্ছে কোনটা, উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে যাওয়ার যতগুলি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত বাজারজাতকরণ বা মার্কেটিং। তাহলে আমি যে কথাগুলি বললাম যে আমাদের স্যার আমাদের সাথে আলাপ করলেন, বিদ্যুতের সাথে ব্যবস্থা করলেন, আইসিটি বিভাগের সাথে আলাপ করলেন, সংরক্ষণের ব্যবস্থা করলেন, কবে কোন ক্লাস হবে সেটা করলেন, তারপরে আমার সাথে ছাত্রের সাথে শিক্ষকের সাক্ষাৎ হলো, তার মানে শিক্ষকের কাছ থেকে ছাত্রের কাছে গেল। ঠিক একইভাবে এখন আমরা যদি বলি যে কৃষি পণ্যের বাজারজাতকরণ কোনটা, একজন কৃষক একটি পণ্য উৎপাদন করবেন, তারপরে তাহলে আমরা যদি এখন তাকাই, প্রথম হচ্ছে উৎপাদন করবেন, তারপরে উৎপাদিত পণ্য সংগ্রহ করবেন, সেই সংগ্রহ করাটাকে শ্রেণী বিভাজন হবে, তারপর হবে নমুনায়ন, প্যাকিং, গুদামজাতকরণ, পরিবহন, বিজ্ঞাপন, সর্বোপরি হচ্ছে বিক্রয়। তাহলে এই যে উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে যে প্রক্রিয়া আসবে এটাই হচ্ছে মূলত বাজারজাতকরণ। এটা নিশ্চয়ই বোঝা গিয়েছে। এবং এখানে আরেকটু বলে রাখি, এই যে একটা প্রক্রিয়া অর্থাৎ উৎপাদকের সাথে ভোক্তার যে সমন্বয় সাধন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সবসময় যে পুরো ধাপটাই মেইনটেইন হবে এমন কিন্তু কথা নেই। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে হতে পারে ধাপটা সহজ, কোনোটার বেশি আরো অনেক ব্যাপক, এটা
পণ্য ভেদে বিভিন্ন হতে পারে, দেশ ভেদে ভিন্ন হতে পারে, পণ্য ভেদে হতে পারে, দেশ ভেদে হতে পারে, আর্থিক অবস্থা ভেদে এটা অন্যরকম হতে পারে। তাহলে আমরা যদি কৃষি পণ্যের বিপণনটাকে খেয়াল করি, তাহলে এই পয়েন্টগুলির মাঝখান থেকে আমরা বুঝতে পারবো যে কেন বিপণনটা প্রয়োজন, অর্থাৎ গুরুত্বটা কি, বিপণনের ক্ষেত্রে কি সমস্যা আছে বাংলাদেশের ক্ষেত্রে, কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তাহলে আমরা যদি দেখি উৎপাদন, তারপরে সংগ্রহ। এখন উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি মনে করি যে একটা কৃষক শুধু একটা পণ্য উৎপাদন করলেই হবে না, সে উৎপাদিত পণ্যটাকে কি করতে হবে, সেটাকে সংগ্রহ করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে দেই একটা, যে আমরা কিছুদিন আগে আমরা দেখলাম এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের হাওড় অঞ্চলের কথা, যেখানে অনেক ধান উৎপাদন হয়। কয়েকদিন আগে আমরা দেখলাম যে এক কৃষকের অনেক ফসল হয়েছে, অনেক ধান পেকেছে, কিন্তু এই সমস্যার জন্য এখন যে পরিস্থিতি, সে তার যেই পরিমাণ শ্রমিক দরকার সে শ্রমিক একেবারেই পাচ্ছে না। তার মানে শুধুমাত্র পণ্য উৎপাদনই হলে হবে না, সেটাকে সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে। এবং সেক্ষেত্রে যদিও বলা প্রাসঙ্গিক কিনা বুঝতে পারছি না, সেক্ষেত্রে এগিয়ে আসলেন কে, আমাদের এই কিশোরগঞ্জের একজন স্বনামধন্য একজন স্থানীয় এমপি মহোদয়। সে তার কর্মী নিয়ে তাদের ধানটা কেটে দিল। ঠিক একইভাবে দুই একদিন আগে আমাদের সুনামগঞ্জের দিরাই উপজেলায় একজন কৃষক, সে তার ধান কাটার কোনো ব্যবস্থা ছিল না, আমাদের সেই দিরাই কলেজে রোভার স্কাউট যারা ছিলেন তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে তার ধানটা কেটে দিয়েছে। তার মানে ফসলটাকে উত্তোলন করেছে। তাহলে এখানে আমরা কি বলবো, যে শুধুমাত্র উৎপাদন করলেই হবে না, সেটাকে আমাদের কি করতে হবে, সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে। সংগ্রহ যখন করবো, তারপরে ওর হচ্ছে সেই সংগ্রহের মধ্যে ভালো মন্দ বাদ বিচার করে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। তারপর করবো নমুনায়ন, প্যাকিং। আমরা সংগ্রহ করে জন্য কি করব, গুদামজাতকরণ করতে হবে। তারপরে পরিবহনের ব্যবস্থা করতে হবে, বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে, শেষে হবে বিক্রয়। এখন আমরা এই পয়েন্টগুলি যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি বলি যে বাজার কাঠামোটা কি হচ্ছে, বাজার কাঠামো তিনটি অংশ আছে। একটা হচ্ছে প্রাথমিক বাজার, মাধ্যমিক বাজার, চূড়ান্ত বাজার। প্রাথমিক বাজার কোনটি? প্রাথমিক বাজার হচ্ছে যেখানে একজন কৃষক তার উৎপাদিত পণ্য একটি তার এলাকার বাজারে নিয়ে আসে, যেটা হতে পারে 5-6 কিলোমিটার ব্যাপী একটা জায়গার মধ্যে সে আনে, এখানে সে স্থানীয় বাজারে বিক্রি করে। সেটা হতে পারে 2-1 দিন পর, বা সাপ্তাহিক বাজার, যেটাকে আমরা হাট বলে থাকি, সেই ধরনের একটা বাজার হতে পারে। আর মাধ্যমিক বাজার কোনটা কাঠামোতে? মাধ্যমিক বাজার হচ্ছে যেখানে মূলত মধ্যস্বত্বভোগী, যাদের আমরা দালাল বলি, ফড়িয়া বলি, তারা যেখান থেকে কৃষকদের কাছ থেকে পণ্য কিনে, সেটা হচ্ছে মাধ্যমিক বাজার। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, সরকার যখন কৃষকের কাছ থেকে ধান মানে বিভিন্ন পণ্য ক্রয় করে, সেটা কিন্তু তারা কি করে, মাধ্যমিক বাজার থেকে ক্রয় করে। আর শেষ হচ্ছে চূড়ান্ত। চূড়ান্ত হচ্ছে এই বিভিন্ন প্রসেস হয়ে এক জায়গায় এসে তারপরে যখন আবার রিডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ ভোক্তার কাছে যখন আসবে, অর্থাৎ পাইকারি থেকে যখন খুচরা বিক্রেতার মাধ্যমে বাড়ি বাড়ি যেই পদ্ধতিতে পৌঁছায়, সেটাই হচ্ছে মূলত চূড়ান্ত বাজার ব্যবস্থা। অথবা যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয়, আমরা বিদেশে রপ্তানির জন্য সর্বশেষ পর্যায়ে যেটা আছে, সেটাই হচ্ছে চূড়ান্ত বাজার। এখন যদি আমরা জানতে চাই যে কৃষি পণ্যের বিপণন বা বাজারজাতকরণের দরকারটা কি, আচ্ছা আমি যদি বলি, আমি তো পড়াশোনা ছাড়া কিছুই জানি না, আসলে আমি কোনো কৃষি কাজ করি না, আমি ধান উৎপাদন করি না, চাল উৎপাদন করি না, মাছ উৎপাদন করি, কিছুই করি না, কিন্তু আমি প্রতিদিন এগুলি ভোগ করি। এটা কিভাবে সম্ভব হলো? শুধুমাত্র এই বাজারজাতকরণের মাধ্যমে। অর্থাৎ একজন উৎপাদন করছে, তার মানে তার উৎপাদিত পণ্য আমি ভোগ করছি। এটা কেন হয়েছে? তার মানে বাজারজাতের প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা হচ্ছে একজন উৎপাদক আবার যে দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, সে অনেক ফসলই হয়তো উৎপাদন করে, কিন্তু 100% তার প্রয়োজনীয় উৎপাদন সে করতে পারে না, এটা মানুষ পারে না। তাহলে এবং সে যদি অনেক পণ্য উৎপাদন করে, তাহলে সেই উৎপাদিত পণ্যটা কি করবে? সে তো একা খেতে পারবে না। তাহলে সেখানে তার কি করতে হবে? অতিরিক্ত ফসলটাকে তার কি করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে উৎপাদন যদি করতে হয়, ভোগ যদি করতে হয়, তাহলে অবশ্যই আমার বাজারজাতকরণের প্রয়োজন আছে। এবং আরেকটা হচ্ছে বন্টন। আমরা বন্টনটা কেন করলাম? আমার কাছ কৃষকের কাছ থেকে আরেকজনের কাছে গেল, তার কাছ থেকে আমি পেলাম, আমার কাছ থেকে আরেকজন পেল, এইভাবে বিভিন্ন জায়গায় জিনিসটা বন্টিত হয়ে যায়। আর সংক্ষেপে যদি আমি বলি, নিয়োগ, এই নিয়োগের প্রসঙ্গটা আছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কৃষি পণ্যের ক্ষেত্রে সরাসরি হয়তো 40% লোক নিয়োজিত,
কিন্তু ইনডাইরেক্ট ভাবে কত লোক নিয়োজিত? প্রায় 70%। তাহলে এই যে আমরা একটা বিভাজন করেছিলাম যে উৎপাদন করলাম, সংগ্রহ করলাম, শ্রেণী বিভাজন করলাম, তার মানে কি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমার শ্রমিকের দরকার, বা আমরা বলতে পারি মানব সম্পদ দরকার। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ লোক নিয়োজিত আছে তাহলে তার নিয়োগ পাচ্ছে। তাহলে এখানে একটা বিরাট একটা নিয়োগ কোথায় জড়িত? মার্কেটিং এর সাথে। তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, পুরোটাই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং দেখা যায় এই মার্কেটিং হওয়ার জন্য আমাদের অনেক লোক এটার সাথে নিয়োজিত থাকে। ঠিক একইভাবে মানুষের জীবনযাত্রা উন্নত হয়, উন্নত ধরনের ভোগ করতে পারি। তার মানে কি আমরা যদি ক্লাসের উদাহরণটাই দিয়ে থাকি, প্রথম ক্লাসে যেই প্রবলেমটা ছিল শেষের দিকে কিন্তু সেটা নাই, অর্থাৎ ছাত্ররা তোমরা যে প্রবলেমের কথা বলেছো সেটা কিন্তু সংশোধনের একটা ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে। ঠিক একইভাবে যে কোনো পণ্যের ক্ষেত্রে ক্রেতারা যদি বিভিন্ন ধরনের চাহিদা প্রকাশ করে, তারা যদি বিভিন্ন পরামর্শ দেয়, তাহলে সেই পণ্যটা উন্নত হওয়ার চেষ্টা করে। তার মানে দেখা যায় আমরা উন্নত জাতের পণ্য যেমন পেতে পারি, জীবনযাত্রা মান উন্নত করতে পারি, আমরা সব দিক থেকেই বলা যায় তাহলে যে কৃষি পণ্যের বাজারজাতকরণ বা বিপণনের অবশ্যই গুরুত্ব রয়েছে। এখন আসে আমরা যদি বলি এই বাজারজাতকরণের কি সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা যদি এই ধারাবাহিকটা বুঝি তাহলে বুঝতে পারবো যে আমাদের কি কি সমস্যা আছে। এটা কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। তাহলে প্রথম আমাদের যে সমস্যা সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমি পয়েন্টগুলো শুধু বলছি। একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, গুদামজাতকরণের সমস্যা, মধ্যস্বত্বভোগী, ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা, প্রতিযোগিতার অভাব, দাম নির্ধারণ, কৃষকের অজ্ঞতা, শ্রেণীবিন্যাস এবং কৃষকের ঋণ বা দারিদ্রতা। তাহলে যোগাযোগ ব্যবস্থার কথা যদি আমরা বলি, যোগাযোগ ব্যবস্থা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা যদি বিগত 90 দশকের দিকে যদি তাকাই, তখন আমাদের উত্তরবঙ্গে আমরা শুনতাম প্রতি বছরই একটা মঙ্গা হতো, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওই এলাকার লোকেরা বেকার থাকতো। এটা অন্যতম একটা কারণ ছিল তাদের যোগাযোগ ব্যবস্থা তত উন্নত ছিল না। যমুনা সেতু হওয়ার পরে, যেটা আমরা বঙ্গবন্ধু সেতু বলছি, সেই সেতু হওয়ার পরে কিন্তু এই মঙ্গাটা অনেকাংশেই কমে গিয়েছে। অর্থাৎ দ্রব্য যেগুলো উৎপাদিত হয় সেটা সহজেই আসা যাওয়া করে, শ্রমিকরাও আসা যাওয়া করতে পারে, সবকিছু মিলে তাদের কিন্তু দারিদ্রতা অনেকাংশেই কমে গিয়েছে। আর এখন যদি আমরা বলি যে পদ্মা সেতুর কথা, পদ্মা সেতু যে নির্মাণের জন্য সরকার এত এত অর্থ ব্যয় করছে, তা শুধুই কি একটু পার হওয়ার জন্য? নিশ্চয়ই না। এটা মূল কারণ হচ্ছে দক্ষিণাঞ্চলের অর্থনীতি অনেকাংশে নির্ভর করবে এইটার উপরে। এটা কিসের উপর নির্ভরশীল? এটার সাথে পরিবহন ব্যবস্থা জড়িত, এটার সাথে যোগাযোগ ব্যবস্থা জড়িত। এখন আমরা দেখলাম যে যোগাযোগ ব্যবস্থার সাথে পরিবহনের সাথে যোগাযোগ ব্যবস্থা রিলেটেড। যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রাস্তাঘাট এগুলি, আর পরিবহন হচ্ছে আমরা যেটা বলি যানবাহন। এখন যদি আমাদের পদ্মা ব্রিজটা না হতে কি হচ্ছে, আমরা দুই প্রবলেমে দেখছি। একটা হচ্ছে শীতের সময় ঘন কুয়াশার জন্য ফেরি পারাপার হতে পারছে না। তাহলে দেখা যায় হাজার হাজার আমাদের ট্রাক, পণ্যবাহী ট্রাক 7 দিন 8 দিনের জন্য অপেক্ষা করতে হয়। তাতে কি হয়? ফসল তাদের নষ্ট হয়ে যায়। এর ফলে উৎপাদিত পণ্য নষ্ট হয়, তাদের খরচও বেড়ে যায়, আমরা ক্রেতারা অনেক দাম দিয়ে এটা ক্রয় করতে হয়। আবার অন্যভাবে আমরা যদি বলি, যদি যোগাযোগ ব্যবস্থা ভালো, পরিবহন যদি না থাকে, তাহলেও কিন্তু একই সমস্যা হয়, যেটা আমরা এখন দেখছি। এখন আমাদের সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো, কিন্তু বিশেষ কারণে আমরা কিন্তু পরিবহন ব্যবস্থাটাকে ধরে রাখতে পারছি না। ফলে দেখা যাচ্ছে এক এলাকায় কৃষি পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, আরেক এলাকায় আমরা এই খাবারটা খেতে পারছি না। আর গুদামজাতকরণ কেন? আমরা সব সময় দেখি যে আমাদের এদিকে সাটুরিয়া কিছু জায়গায় আছে প্রচুর ফসল হয়, যেমন আমাদের হয় গাজর, কিন্তু সেই গাজরগুলি নষ্ট হয়ে যায়। কারণ কি? গুদামজাতকরণের ব্যবস্থা নেই। উত্তরবঙ্গে অনেক আলু হচ্ছে, বাম্পার ফলন হচ্ছে, কিন্তু গুদামজাতকরণের ব্যবস্থা না থাকাতে সেই ফসলগুলি নষ্ট হয়ে যায়। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে কি, কৃষকরা কি হয়, দামটা যথাযথ পায় না। সে বাধ্য হয়ে, সে জানে যে আমি যদি 1 সপ্তাহ পর বিক্রি করি বা 1 মাস পর বিক্রি করি আমি অধিক দামে বিক্রি করতে পারবো, কিন্তু কৃষক সেটা পারে না, কারণ তার রাখার মতো ব্যবস্থা তার নেই। তারপর হচ্ছে মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগী কাদের বলছি? যে নিজে কৃষক না, কিন্তু দেখা যায় কৃষকের কাছ থেকে তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে সেই ফড়িয়া যাদের বলি,
তারা কি করে, তাদের কাছ থেকে অল্প দামে ফসলগুলি কিনে নেয়। কিনে নেওয়ার পরে সে অধিক দামে সে অন্য জায়গায় ঢাকায় এনে বা বিভিন্ন শহরে সে বিক্রি করে। কারণ এই মধ্যস্বত্বভোগী হওয়াতেও একটা আমাদের কি দেখি বাজারজাতকরণের বিরাট একটা সমস্যা। ত্রুটিপূর্ণ ওজন, ত্রুটিপূর্ণ ওজন কোনটা, আমরা একই এক এলাকায় একই পদ্ধতি ব্যবহার করি। যেমন কোন এলাকায় 50 কেজিতে 1 মণ, কোন এলাকায় 40 কেজিতে 1 মণ, কোন এলাকায় 30 কেজিতে 1 মণ, এই যে আলাদা আলাদা, তাহলে এটার জন্য দেখা যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। প্রতিযোগিতার অভাব, এই প্রতিযোগিতার অভাব কি, আমরা জানি যদি বাজারটা পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে দ্রব্যের দামটা সহনীয় হয়। কিন্তু আমাদের কৃষকের সংখ্যা বেশি, কিন্তু তারা দুর্বল হওয়াতে তাদের বার্গেনিং পাওয়ারটা কম, এজন্য তারা দেখা যায় তারা প্রতিযোগিতা করতে পারে না। না করার ফলে কি হয়, তারা অল্প মূল্যে দ্রব্য বিক্রি করতে পারে। দাম নির্ধারণ, দাম নির্ধারণের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখে চাহিদা এবং যোগান। এই চাহিদা এবং যোগানের যে তারতম্য, এটার জন্যই কিন্তু দাম নির্ধারণটা কঠিন হয়ে যায়। এবং এই জন্য দেখা যায় যে দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারের একটা বিরাট ভূমিকা থাকে। এবং আমরা ইদানিং লক্ষ্য করছি, যখন বাম্পার ফলন হয়, অর্থাৎ ফসল যখন বেশি উৎপাদন হয়, তখন কিন্তু কৃষকরা অনেক কম দামে বিক্রয় করতে হয়। তখন সরকার যদি ফসল ক্রয় করে রাখে, তখন দেখা যায় কৃষক দামটা ভালো পায় এবং একটা সরকার একটা স্বস্তিদায়ক অবস্থানে থাকে যে প্রয়োজন যখন আবার ফসলটা কম হয় তখন সে সেটাকে বাজারে বিক্রি করতে পারে। যেটা আমরা এখন দেখছি যে সরকারের অনেক খাদ্য মজুদ ছিল, যার ফলে এখন বিভিন্ন সমস্যা সহযোগিতা করা সম্ভব হচ্ছে। আরেকটা হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা কার, কৃষক। কৃষক নিজেই জানে না যে তার মূল্যটা কত, তার দ্রব্যের দাম কত, সে জানে না বলেই তাকে বিভিন্ন লোকেরা, কোরিয়ারা, তারা তাকে কি করে, ঠকায়। শেষে হচ্ছে শ্রেণীবিন্যাস, আমাদের অনেক কৃষক জানে না যে কিভাবে তার পণ্যটাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে হবে, সেটা সে জানে না। এবং শেষ হচ্ছে ঋণ, আমাদের যে কৃষক আছে, তারা যে কৃষক, তারা এতই দরিদ্র, অধিকাংশ কৃষকই হচ্ছে ভূমিহীন এবং অন্যের জমিতে চাষ করে। তারা ঋণের অভাবে তার মহাজনের কাছ থেকেও হয়তো টাকা নিয়ে জমিতে চাষ করে এবং এই ফসল উৎপাদন হওয়ার সাথে সাথেই দেখা যায় ফসলের বিরাট একটি অংশ তাকে দিয়ে দিতে পারে, এর ফলে সে ঋণগ্রস্ত হয়। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে আমরা কৃষি ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে আমরা বলছি বিপণনের ক্ষেত্রে অনেকগুলি সমস্যা আছে। এবং আমরা যদি এই সমস্যাগুলির দিকে তাকাই, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে সমাধান কিভাবে করা যাবে বা কি করার আছে। তো প্রথমটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তো এটা কি করতে পারে, রাস্তাঘাট যদি উন্নতি করা যায় তাহলে অবশ্যই আমাদের এই বাজারজাতকরণের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে হচ্ছে পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থার মধ্যে বিরাট একটা অংশ হচ্ছে ট্রাক বা যানবাহন, এই যানবাহনের মালিক, তারপরে তার সাথে জড়িত আছে জ্বালানি খরচ, সবকিছু যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে তাহলে সেটাও সম্ভব। গুদামজাতকরণ, গুদামজাতকরণ হচ্ছে আমরা উপজেলা ভিত্তিক যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় বা সরকার যদি ঋণ প্রদান করে কৃষকদের স্বল্প সুদে, তাহলে তারা নিজেরা যেমন গুদাম করতে পারে অথবা প্রয়োজনে সরকারি তত্ত্বাবধানে গুদাম করতে পারে, ফলে এই সমস্যা অনেকাংশেই সমাধান করা সম্ভব। আর মধ্যস্বত্বভোগী, এটা আসলে তখনই সম্ভব হবে লোপ করা যদি কৃষকরা সমবায় একটা সমিতি গঠন করে। তখন তারা ছোট ছোট কৃষকরা নিজেদের স্বার্থে যদি কোনো সমবায় গঠন করতে পারে, তখন তারা এই পণ্যগুলিকে অধিক দামে বা ভাবে বিক্রি করতে পারে। এখন সবগুলি মিলে আমরা যদি দেখি যে বিভিন্ন পদ্ধতিতে যদি আমরা এই বাজারজাতকরণ করি, তাহলে সবচেয়ে বড় যে সার্থক সেটা হচ্ছে কৃষক তার যথাযথ দামে পণ্য বিক্রি করতে পারবে এবং ক্রেতা সেটা যথাযথ মূল্যে ক্রয় করতে পারবে। আমাদের সহজ একটা চিত্র আঁকি, সহজ একেবারে একটা প্রাথমিক ধারণা যে এই দুটা বাজার যদি আমি আঁকি, একটা হচ্ছে ক অঞ্চল, একটা হচ্ছে খ। আমি চিত্র খুবই সহজ একটা চিত্র আঁকলাম, সেটা হলো আমরা ফার্স্ট ইয়ারের ধারণা থেকে যে আমরা জানি যে কোনো পণ্যের দাম নির্ধারণের চাহিদা এবং যোগানের দ্বারা। আমি যদি ক অঞ্চলের কথা চিন্তা করি, একটা প্রত্যন্ত অঞ্চল কৃষকের কথা চিন্তা করি, সেখানে এই একটা স্বাভাবিক চাহিদা রেখা, একটা স্বাভাবিক একটা যোগান রেখা। যোগান
অনেক বেশি হওয়াতে রেখাটা আমার এখানে, এবং দাম নির্ধারণ হয়েছে ভারসাম্যতে 5 টাকা, আর পণ্যের যোগান হচ্ছে 10 একর। ঠিক একই সময় আমি যদি দেখি শহর হচ্ছে খ এলাকা, এক্ষেত্রে চাহিদা স্বাভাবিক রেখা, যোগানটা অনেক কম হওয়াতে আমার দাম নির্ধারণ হয়েছে 15 টাকা। এখন যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয়, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, কৃষক যদি সাথে সাথে পণ্যটি বিক্রি করতে না হয়, অর্থাৎ সে যদি গুদামজাতকরণ করে কয়েকদিন পর সে বিক্রি করতে পারে, তাহলে দেখবো আমরা এই রেখাটা অর্থাৎ যোগানটা সে কি করবে, কমিয়ে ফেলবে। এই অংশটা কোথায় যাবে, যেহেতু যোগানটা সে এখান থেকে কমিয়ে, তাহলে সে যদি অন্য এলাকায় নিয়ে যায়, তাহলে এখানে দেখা যাবে এই এলাকা থেকে তার যোগান কমে যাওয়ার জন্য দাম বেড়ে গেল। আমরা জানি চাহিদা ঠিক থেকে যোগান যদি কমে যায় তাহলে দাম বেড়ে যায়। তাহলে এখানে আগে ছিল 5 টাকা, এখন হয়ে গেল 10 টাকা। আবার এক্ষেত্রে আমরা দেখি চাহিদা ঠিক আছে, যোগান যদি বেড়ে যায় তাহলে দাম কমে হলো 10 টাকা। অর্থাৎ দুই এলাকায় দ্রব্যের দামের মধ্যে একটা সমতা আমরা লক্ষ্য করি। অর্থাৎ বিক্রেতা যেমন লাভবান হচ্ছে, একইভাবে ক্রেতাও কিন্তু লাভবান হচ্ছে। তার মানে মাঝখানে যে একটা অংশ সেটা অনেকাংশেই বিলোপ হয়ে যায়, মধ্যস্বত্বভোগীরাও সেটাকে কম করতে পারে। তাহলে আমরা দেখলাম যে বাজারজাতকরণের ক্ষেত্রে অন্যতম একটা সুফল হচ্ছে কোনটা, এটা। আর এটা করতে পারে কে, এক করতে পারে সরকার, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা উন্নতি করে, পরিবহন ব্যবস্থা ভালো করে এবং ওজন ব্যবস্থা সঠিক করে। এই ওজনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় দেখি যে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকানে যে তাদের যে ওজন নেওয়ার যে বাটখারা থাকে সেটাকে জব্দ করে নেয়। তার মানে সেখানে কি থাকে, সেখানে একটা মিথ্যার আশ্রয় নেওয়া হয়। লেখা আছে হয়তো বা বাটখারাতে 100 গ্রাম, কিন্তু ভিতরে হয়তো আছে 75 গ্রাম। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রতারণা, এখান থেকেও উদ্ধার হওয়া সম্ভব যদি সরকার সচেতন হয়। তাহলে এগুলি করে আমরা যেটা দেখলাম, তাহলে আমরা এই পর্বে আমরা কি দেখলাম, কৃষি পণ্যের বিপণনটা কাকে বলছি, কৃষি পণ্যের বিপণনটা কেন প্রয়োজন, কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে কি কি সমস্যা আছে, এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, এরপরে যদি আমরা বলি বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি, আসলে আমরা দেখেছি যে আমাদের যে আয়তন, বাংলাদেশের যে আয়তন ছিল সেই আয়তনে একই আছে, বরং মুক্তিযুদ্ধের সময় আমাদের যে জনসংখ্যা ছিল এখন জনসংখ্যা অনেক বেশি, দ্বিগুণের চেয়েও বেশি। অথচ কৃষি জমির আয়তন কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের বসতি বেড়েছে, আমাদের কৃষি জমির আয়তন কমেছে। তারপরেও আমরা দেখছি আমরা এখন খাদ্যের সংকটপূর্ণ হয়েছি। কারণটা কি, নিশ্চয়ই বিরাট একটা কারণ আছে। একদিকে জমি কমে গেল, আবার কৃষি ক্ষেত্রে শ্রমিকের পরিমাণ কমে গিয়েছে আগের চেয়ে, তারপরেও আমরা আগের চেয়ে ভালো আছি। এটা মূল কারণ হচ্ছে আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে একটা বিরাট একটা পরিবর্তন। পরিবর্তনগুলি কোথায়, প্রথমে যদি আমরা বলি শস্যের ক্ষেত্রে যদি আমরা বলি, খাদ্যশস্য, তারপরে হচ্ছে গবাদি পশু ও হাঁস মুরগি পালন, তারপর হচ্ছে মৎস্য চাষ, যেখানে আমরা দেখছি চিংড়ি, তাহলে এখন আমরা কি দেখছি, এখন বলবো কৃষি খাতের পরিবর্তনের ধারা। তাহলে এখন আমরা চলে গেলাম কৃষি খাতের পরিবর্তনের ধারা।
খাদ্যশস্য আমাদের প্রধান ছিল কি ধান, কিন্তু আমরা এখন দেখি খাদ্যশস্যে আমরা তো স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা বিদেশ থেকে খাদ্য আমদানি করতাম, এখন স্বয়ংসম্পূর্ণ তো হয়েছি। এবং শুনলে খুবই ভালো লাগবে, আমাদের গর্বে বুক ভরে যায়। সেটা হচ্ছে বাংলাদেশ নতুন জাত উদ্ভাবনে বিশ্বের শীর্ষে স্থান, অর্থাৎ 1 নম্বরে। এক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে কৃষিবিদ আছেন যারা গবেষণা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাহলে খাদ্যশস্য বা আমরা যদি বলি নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ 1 নম্বর। আর খাদ্যশস্য উৎপাদনে ধান উৎপাদনে বিশ্বে এখন 4 নম্বর। এবং এর সাথে দেখা যাচ্ছে আগে শুধু ধান উৎপাদন হতো, সাথে কিছু গম, এখন নতুন যে ধারাটা আসছে সেটা হচ্ছে ভুট্টা। এখন ভুট্টা ব্যাপক আকারে কি হয়, চাষ হয়। আর খাদ্যের কথা কি বললাম, আমরা চাল উৎপাদনে বিশ্বে 4 নম্বর। আচ্ছা, তারপর হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন। গবাদি পশু হাঁস মুরগি পালন আগে সবাই পারিবারিক ভাবে দুই একটা লালন পালন হয়তো করতো। এখন আমরা দেখলাম যে বিগত কয়েক দশকে আমরা পুষ্টির দিক থেকে, অর্থাৎ আমরা যে ডিমের কথা বলি, সেই ডিমে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহে 2টি ডিম হলে আমাদের প্রাথমিক প্রয়োজনটা পুষ্টির চাহিদাটা মেটে, সেটার কাছাকাছি পর্যায়ে আমরা গিয়েছি। এবং গবাদি পশু হাঁস মুরগি পালন আমরা অনেক এগিয়ে গিয়েছি, অর্থাৎ এটাও এখন বিরাট একটা খাত হিসেবে দেখা দিয়েছে। তারপর হচ্ছে মৎস্য চাষ। এই মৎস্য চাষটাকে আমরা প্রচলিত ভাবে আগে জানতাম নদী নালা খাল বিল করে যাওয়া হতো, সেটাই প্রাকৃতিক উপায়। কিন্তু আমরা যদি দেখি আমাদের জলাশয় অনেক কমে গিয়েছে, প্রাকৃতিক উৎস অনেক কমে গিয়েছে, তারপরেও আমরা 2 ভাগে যদি ভাগ করি এই মৎস্য উৎপাদনের ক্ষেত্রে, আমরা যদি প্রাকৃতিক উৎস হিসেবে চিন্তা করি তাহলে সেখানে বাংলাদেশ হচ্ছে বিশ্বের মধ্যে 3য় অবস্থানে। আর যদি পুকুরে যেটা চাষের কথা যদি বলি, সেটা হচ্ছে বিশ্বে আমরা 5ম স্থান অধিকার করেছি। কারণ এক্ষেত্রে দেখা যায় আমাদের বিরাট একটা ব্যাপক একটা পরিবর্তন এসেছে কোথায়, মৎস্য চাষে। এখানে একটা হচ্ছে চিংড়ি চাষ। চিংড়ি চাষটা কিন্তু আগে এত প্রচলিত ছিল না। এখন চিংড়ি চাষটাকে আমরা এত ব্যাপক হয়েছে, আমরা এত ফলন বেড়েছে, এবং সেই চিংড়িটাকে আমরা কি করি, বিদেশে রপ্তানি করি। এবং এই চিংড়ি চাষের নতুন একটা নাম আছে চিংড়ির, সেটা হচ্ছে হোয়াইট গোল্ড বলা হয়। আমরা জানি হোয়াইট গোল্ড খুবই দামি মূল্যবান একটি পদার্থ, ধাতব পদার্থ। ঠিক সেভাবে যেমন স্বর্ণ আছে, রৌপ্য আছে, এবং আছে কি হোয়াইট গোল্ড, যেটা আমরা বলি সাদা সোনা। সাদা সোনা বলার কারণটা কি, যেহেতু চিংড়িটা হচ্ছে সাদা এবং এখান থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আর্ন করি, এই জন্য এটাকে বলা হয় হোয়াইট গোল্ড। এরপরে নতুন একটা হচ্ছে কনসেপ্ট মাশরুম চাষ। এই মাশরুমটাকে আমরা ছোটবেলায় বলতাম ব্যাঙের ছাতা। এই ব্যাঙের ছাতাটাই হচ্ছে মূলত মাশরুম। এবং এই চাষটা এত সহজ যে কোনো কৃষকের যদি জমিও না থাকে, শুধু যদি একটি ছোট্ট কুঁড়ে একটি ঘর থাকে, সেই ঘরে একটি বিভিন্ন তাক করে করে এটাকে উৎপাদন করা সম্ভব। এবং মাশরুমটার পুষ্টিগুণ, ঔষধি গুণ অনেক, এবং 6 থেকে 7 দিনের মধ্যে দেখা যায় এটাকে তার ব্যবহার উপযোগী করা যায়, অর্থাৎ খাওয়ার উপযোগী করা যায়। এবং এক্ষেত্রে দেখা যায় অল্প অল্প মূলধন খেটে অল্প সময়ে অনেক বেশি লাভজনক একটি হচ্ছে মাশরুম চাষ। এই কনসেপ্ট কিন্তু আগে ছিল না, কিন্তু ইদানিং আমরা দেখি মাশরুম চাষ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এরপর হচ্ছে বন ও নার্সারি। আমরা আগে দেখতাম যে নার্সারিতে শুধু ফুল গাছ কিনে বা আমরা কিছু শৌখিন কিছু গাছ কিনতাম, কিন্তু এখন এই বন এবং নার্সারি বিরাট একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের জন্য। এবং আমরা দেখি, আমরা যদি ফল উৎপাদনের কথা বলি, বাংলাদেশ হচ্ছে বিশ্বের 3য় দেশ ফল উৎপাদনে, 3য় অর্থাৎ। এবং আমরা ফল উৎপাদন হচ্ছে 3য়, এবং আম উৎপাদন হচ্ছে বিশ্বের 7ম। তাহলে আমরা কোথায় আছি? ফল উৎপাদন যদি আমরা বলি, ফলে হচ্ছে 17তম দেশ, আর আমরা শাকসবজি বলি সেটা হচ্ছে 3য়। তাহলে ফলে হচ্ছে আমরা 17তম অবস্থান, আর যদি আমের কথা বলি সেটা হচ্ছে আমাদের 7ম, আর যদি শাকসবজির কথা বলি সেটা হচ্ছে 3য়। আমরা যদি মাছের কথা বলি সেটা হচ্ছে একটা ক্ষেত্রে 3য়, একটা ক্ষেত্রে হচ্ছে 5ম। আমরা যদি ধানের কথা বলি সেখানে হচ্ছে আমরা 4র্থ। তার মানে আমরা দেখছি আমরা বিশ্ব থেকে আমরা অনেক এগিয়ে আছে আমাদের এই কৃষি খাতে। অর্থাৎ এই যে পরিবর্তনের যে ধারা, আমরা সে প্রাচীন কাল থেকে যে চাষ পদ্ধতি ছিলাম, আমরা আস্তে আস্তে অনেক সুন্দর করে এগিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। অবশ্য আবার সে কৃতজ্ঞতা জানাই আমাদের সেই স্বনামধন্য বিজ্ঞানী যাদের এই প্রচেষ্টায়, যে আবার বললাম নতুন জাত উদ্ভাবনে বিশ্বে আমরা প্রথম। বিশ্বে অনেক উন্নত দেশ আছে, অনেক
গবেষণা হয়, তারপরেও কৃষি ক্ষেত্রে যে উন্নয়ন আমরা যদি বলি আমরা তাকে সেলুট দিই। এবং আমরা যদি বলি নার্সারির ক্ষেত্রে, আমরা কি কখনো চিন্তা করেছি যে ফুল একটা ব্যবসা হতে পারে? আমরা জানি বদখালি একটা গ্রাম আছে, সেখানে মূল ব্যবসা হচ্ছে ফুলের ব্যবসা, ফুল উৎপাদন হয়, কোটি কোটি টাকা আমাদের ইনকাম হয় ফুল থেকে, এটা আমরা কিন্তু জানি। আমরা জানি বাউ ফুল, আমরা জানি আপেল ফুল, আমরা জানি আম্রপালি, আমরা অনেক নতুন নতুন জাতের আমরা ফল উৎপাদন করছি, যেখান থেকে আমাদের নিজস্ব পুষ্টি চাহিদা মিটছে, আমাদের ভিটামিনের অভাব পূরণ হচ্ছে, প্লাস বিরাট একটা কর্মসংস্থান হচ্ছে। তাহলে দেখছি আমরা পরিবর্তনের ধারার ভিতরে কি আছে, আমরা খাদ্য শস্য উৎপাদন করছি, সেখানে আমরা ধানের সাথে সাথে এখন আমরা গম উৎপাদন করছি, আমরা ভুট্টা উৎপাদন করছি, আমরা গবাদি পশু হাঁস মুরগি পালনের ক্ষেত্রে আমরা ব্যাপক এগিয়ে আছি, আমরা মৎস্য চাষের ক্ষেত্রে এগিয়ে আছি, আমরা মাশরুম চাষ করছি, আমরা বন ও নার্সারির ক্ষেত্রে আমরা বিরাটভাবে এগিয়ে আছি। তাহলে আমরা এক্ষেত্রে কি দেখলাম, আমাদের সাথে সাথে কি দেখতে হবে, যে প্রচলিত যে আমাদের চিন্তা চেতনা যে ধারা ছিল তার কাছ থেকে আমি বের হয়ে আমরা কিন্তু নতুন নতুন ধারণার মধ্যে চলে এসেছি। পৃথিবী যেমন পরিবর্তন হচ্ছে, আমরাও পরিবর্তন হচ্ছি, এবং আমরা যদি আমাদের পরিবর্তনের ধারার সাথে না আগাতে পারি, আমরা বিশ্বে টিকে থাকতে পারবো না। সেক্ষেত্রে আমরা অনেকাংশেই সফল, আমরা কিন্তু অনেকখানি এগিয়ে আছি। এখন এত কিছু করার পরে আমরা যদি মনে করি এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে কৃষকের দারিদ্রতা, তাহলে এখানে আমাদের কি করতে হবে, কৃষকের ঋণের প্রয়োজন। আমি কিন্তু আজকে দ্রুত বলছি, এজন্যই এই অধ্যায়টা এত বড় এবং প্রতিটাই ইম্পর্টেন্ট, যে জন্য আমি বলছি, আমি তোমাদের শিক্ষার্থীদের বলবো তোমরা শুধু বোঝার চেষ্টা করো, বই খুললেই সহজ হয়ে যাবে, এমন কোনো কঠিন বিষয় নয়। এটা সাধারণ লোকের কাছে, অন্যদের কাছে মনে হবে যে সাধারণ একটি বিষয় না পড়লেই হয়, কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ফলাফল ভালো করতে হবে, তোমাদের বুঝতে হবে, এবং তোমরাই হয়তো ভবিষ্যতে কোনো জায়গায় দিক নির্দেশক হিসেবে কাজ করবে, সেজন্য তোমাদের এই জিনিসগুলি কিন্তু অনুধাবন করতে হবে। এখন কৃষকদের, যখন আমাদের দেশে কৃষক দরিদ্র কৃষকদের কি হয়, ঋণ লাগে। কৃষি ঋণ কাকে বলি আমরা? তাহলে এখন যদি বলি কৃষি ঋণ হচ্ছে কৃষকের কৃষি উপকরণের ক্রয়, অথবা তাহলে কি হচ্ছে, কৃষক তার কৃষি কাজের জন্য যে ঋণ নেয়, অর্থাৎ কৃষি উপকরণ ক্রয় অথবা কৃষির উন্নয়ন বা ভূমি ক্রয়, সোজা কথা কৃষির জন্য যে ঋণটা সে নেয় সেটাই হচ্ছে কৃষি ঋণ। কৃষি ঋণ হচ্ছে, তাদের কৃষি ঋণ নেওয়ার কারণ হচ্ছে মূলত কি করে, তার উপকরণ ক্রয় করে, তার গবাদি পশু ক্রয় করে, তারা হয়তো জমি ক্রয় করে বা জমির উন্নতি করে, আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারে, বীজ ক্রয় করে, তারপরে হতে পারে তার ফসল উত্তোলনের জন্য, চলতি খরচ চালিয়ে নেওয়ার জন্য, বিভিন্ন কারণে সে ঋণ নিয়ে থাকে। সে পারিবারিক কারণে নেয়, কিন্তু পারিবারিক কারণে যেটা নেয় সেটাকে আমরা কৃষি ঋণ বলবো না। তাহলে কৃষি ঋণ যে সে নিচ্ছে, তাহলে বিভিন্ন কারণে সে কৃষি ঋণ নিয়ে থাকে। কৃষি ঋণের তিনটা উৎস আছে, একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা হচ্ছে উপানুষ্ঠানিক, আর একটা হচ্ছে আনুষ্ঠানিক। এখন এই অনানুষ্ঠানিক, এটার আগে নাম ছিল আমাদের, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তাহলে অনানুষ্ঠানিক উৎসটা হচ্ছে মূলত আমরা জানি সবাই যে আমাদের কৃষক যারা আছেন তারা কি করেন, আত্মীয় স্বজন, পরিবারের আত্মীয় স্বজন, মহাজন, এলাকার মাতবর, এদের কাছ থেকে একটা ঋণ নিয়ে থাকে। এটাকে আমরা সাধারণত বলে থাকি অনানুষ্ঠানিক, যেটাকে আমরা অনেক সময় অপ্রাতিষ্ঠানিক বলে থাকি। এরপর হচ্ছে উপানুষ্ঠানিক। উপানুষ্ঠানিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আমরা জানি সে মূলধন বাজার নিয়ন্ত্রণ করে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত নয়, কিন্তু তারা ঋণের কারবার করে। এরকম কিছু আছে প্রতিষ্ঠান যারা মূলত এনজিও, তারা যে ঋণটা দিয়ে থাকে তাদের আমরা বলি উপানুষ্ঠানিক। আর আনুষ্ঠানিক হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক প্রতিষ্ঠান আছে, যারা নিয়ন্ত্রিত আছে, তার মাধ্যমে যেটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস। তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যেগুলি বলি আমরা, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক, বিভিন্ন ব্যাংক আছে যারা সমবায় ব্যাংক, এরা যেগুলি দিয়ে থাকে কৃষকদের, সেটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস। তাহলে একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা হচ্ছে উপানুষ্ঠানিক, আর একটা হচ্ছে আনুষ্ঠানিক। এই উৎস থেকে কৃষকরা ঋণ নিয়ে থাকে। কেন না, এটা নিজেরাই বুঝতে পারলাম, বিভিন্ন
সমস্যার জন্য তারা ঋণ নিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে সরকার কি করছেন আমাদের জন্য বা কৃষকদের জন্য। আমরা যদি বলি বর্তমান সরকার কৃষি উন্নয়নের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে, তাহলে পদক্ষেপের কথাগুলি আসলে আমরা যদি বলি এগুলি বলে শেষ করা যাবে না। প্রথম হচ্ছে আমাদের দেশের সরকার কি করেছেন, কৃষকদের জন্য বিভিন্ন ধরনের ঋণের ব্যবস্থা করেছেন। এবং আমরা যদি বলি বাংলাদেশ গভর্নমেন্টের অন্যতম একটা সাফল্য হচ্ছে আমরা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান, তার সময় একটা করেছিলেন কৃষকরা 10 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা। এটা বোধহয় বিশ্বে কোনো দেশে নেই। অর্থাৎ কৃষকরা যে ভয়ভীতি থাকে, তারা যে প্রতিষ্ঠানে যেতে চায় না, কিন্তু শুধুমাত্র 10 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা তিনি করেছিলেন। এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা বলা যায়, বিশ্ব অনন্য একটি ঘটনা। সেটা হচ্ছে 10 টাকা দিয়ে কৃষকরা একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, অর্থাৎ তার লেনদেন করতে পারেন। আচ্ছা, আরেকটা যারা করেছেন সেটা দেখা যায় বিভিন্ন ভাবে কৃষকরা যাতে উপকরণ ক্রয়ের ক্ষেত্রে তারা ঋণ পেতে পারে, সেই ক্ষেত্রে একটা কি করেছেন, উপকরণ সহায়ক কার্ড। এই কার্ডটা কিন্তু দুই প্রকারের। এই প্রকারটা হচ্ছে এই কার্ড হোল্ডার যারা, এই যে সকল কৃষকদের কাছে এই কার্ডটা থাকবে তারা বিনামূল্যে বিভিন্ন বীজ পাবে। বিভিন্ন সময়ে ফসলের যে বীজ দরকার, প্রথমে কিন্তু একটা কৃষকের দরকার বীজ, সেই বীজটা তারা পাবে। 2 নম্বর হচ্ছে আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা ক্ষুদ্র ও দরিদ্র কৃষক, তারা কি পাবে, তারা 50% কম মূল্যে, অর্থাৎ কম মূল্যে না হলে আমরা বলি 50% দামে কৃষি উপকরণ অর্থাৎ হারভেস্টার মেশিন, ট্রেলার মেশিন, এইগুলি সে ক্রয় করতে পারে। আর এই কার্ডটা কে দেয়, সরকার আরেকটা পদক্ষেপ নিয়েছে যে ব্লক সুপারভাইজার, অর্থাৎ বিভিন্ন এলাকা ব্লক সুপারভাইজার নিয়োগ করেছেন। তারা কৃষি কাজের সাথে কৃষক যারা আছেন তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যা দেখবেন, সেখান থেকে সে শ্রেষ্ঠ কৃষক নির্বাচন করবেন, কৃষকের সমস্যা সমাধান করবেন। এই সবগুলিই হচ্ছে এই আমাদের কৃষকদের জন্য একটি ব্যবস্থা। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি দেখতে চাই কি কি ব্যবস্থা করেছেন, তাহলে এখানে একটা বিশেষ একটা ব্যবস্থা কি হচ্ছে, ব্লক সুপারভাইজার করেছেন। আরেকটা জিনিস করেছেন, কৃষি সংগঠকদের জন্য একটা ক্লাব করেছে কৃষকদের জন্য, এবং বিভিন্ন উপকরণ ক্রয়, অর্থাৎ আমরা যে শ্যালো মেশিন, আমরা পানির জন্য যে মেশিন ব্যবহার করবে, এগুলোর জন্য ক্রয় করার জন্য তাদের স্বল্প সুদে ঋণ দিয়েছেন। আর অনেক ব্যবস্থা করেছেন, আইসিটি সুবিধা ব্যবস্থা করেছেন। তাহলে এইভাবে দেখা যায় একটি গ্রাম, একটি বাড়ি, একটি খামার, এগুলি ব্যবস্থা করেছেন। সরকার অনেক ধরনের ঋণের ব্যবস্থা করেছেন, যেগুলি দিয়ে বিশেষ করে আলু চাষীদের জন্য বিশেষ এক ধরনের ঋণ আছে, মৎস্য চাষীদের জন্য আলাদা করে ঋণ আছে, রবি শস্যের জন্য আলাদা করে ঋণ। এরকম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের ঋণের ব্যবস্থা সরকার করেছে। তাহলে হচ্ছে আমাদের কৃষকদের এই এগুলি জানতে হবে, বুঝতে হবে, তাদের এই ঋণ গ্রহণগুলির সুবিধা গ্রহণ করতে হবে। তাহলে তারা কি করতে পারবে, আমাদের যে প্রচলিত নিয়মে কৃষকরা দেখা যায় অধিকাংশই অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে তারা ঋণ গ্রহণ করে, ফলে ফসলের বিরাট একটি অংশ তাদের চলে যায় এক্ষেত্রে মহাজনের দায় দেনা শোধ করার জন্য। তারা যদি প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণগুলি নেয়, তারা যদি জানে, তাহলে দেখা যায় তারা এক্ষেত্রে ভালোভাবে লাভবান হতে পারে। এখন আমরা চলে আসি অন্য একটি প্রসঙ্গে। আমরা জানি বিশ্ব আজ পরিবেশ দূষণ বিভিন্নভাবে দূষণ হচ্ছে, ভাইস ভার্সা। আমরা দূষণ করছি বলেই পৃথিবীর বৈশ্বিক অবস্থা খারাপ হচ্ছে, আর বৈশ্বিক অবস্থা খারাপ হচ্ছে বলেই আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আমার যত্রতত্র পলিথিন ব্যবহার করা, প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা, আমাদের রাসায়নিক সার ব্যবহার করে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আমাদের বায়ু, পানি, মাটি সবই কি হচ্ছে, দূষিত হচ্ছে। আর দূষিত হচ্ছে বলেই আবার আমাদের বিভিন্ন রকম প্রাকৃতিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য উৎপাদনে ব্যাঘাত, কৃষি উৎপাদনে ফলনশীলতা কমে গিয়েছে, উৎপাদন কমে গিয়েছে, মৎস্য উৎপাদন প্রজনন ক্ষমতা কমে গিয়েছে, জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে, বিভিন্ন সমস্যা আমরা দেখা যাচ্ছে। তাহলে একদিকে দেখছি যে পরিবেশ দূষণ যেমন হচ্ছে, এর সাথে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে, আর উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য পরিবেশ দূষণ হচ্ছে।
এবং এর ফলে দেখা যাচ্ছে কি আমাদের ভিতরে যে ফসলের যে প্রচলিত যে ধারা যেমন ছিল সেটাকে নষ্ট করে দিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যা আমরা সম্মুখীন হতে যাচ্ছি। তাহলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আমাদের কি সবচেয়ে বড়, আমাদের মতো দেশে সবচেয়ে বড় ক্ষতি কি হচ্ছে? একটা হচ্ছে সমুদ্রের প্রাণীর যে উচ্চতা সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ফলে নতুন নতুন করে লবণাক্ত হচ্ছে এক একটা ভূমি। তাতে দেখা যাচ্ছে যে ফসল জমি যেখানে লবণ প্রয়োজন নেই সেখানে লবণ বেশি হওয়াতে সেই ফসল আর উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ঠিক একইভাবে উত্তরাঞ্চলে কি হচ্ছে? মরু অঞ্চল হয়ে যাচ্ছে, আমাদের স্বাভাবিক যে প্রাণীগুলি ছিল সেই প্রাণীগুলি হারিয়ে যাচ্ছে, আমাদের যে স্বাভাবিক যে মাছগুলি ছিল সেই মাছগুলি আমরা পাচ্ছি না। তাহলে এই যে পরিবেশগুলি নষ্ট হচ্ছে, আমাদের যে ধানের যে উৎপাদন ছিল সেই উৎপাদন ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো টিকে থাকতে হবে। এই যে আমরা বললাম আমাদের দেশে যে আমরা 1 নাম্বার কি করেছি, নতুন জাত উদ্ভাবনে 1 নম্বরে আছে, তার মানে আমাদের কৃষি ক্ষেত্রে যে বিজ্ঞানী যারা আছেন তাদের বিরাট একটা ভূমিকা হচ্ছে এই বৈশ্বিক উষ্ণতার সাথে আমাদের অভিযোজন করা, অর্থাৎ এখানে টিকে থাকার জন্য আমাদের ফসল এমন উৎপাদন করতে হবে যাতে করে এই প্রকৃতির সাথে আমরা লড়াই করে টিকে থাকতে পারি। সেক্ষেত্রে আমরা অনেকাংশেই সফল। সফল কিভাবে হয়েছে আমরা যদি বলি, একটা হচ্ছে এখানে ভূমিকা কারাগার, একটা হচ্ছে পরমাণু, আরেকটা হচ্ছে বায়োটেকনোলজি। এই দুইটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশে বিজ্ঞানীরা বা বিভিন্ন বিজ্ঞানীরা ব্যবহার করে আমরা এই দুই ক্ষেত্রে আমরা বিরাট সাফল্য লাভ করেছি। এর ফলে কি হয়েছে? লবণাক্ত জমিতে এমন কিছু ফসল উদ্ভাবন করা হয়েছে যা লবণাক্ত জমির জন্য সফল। ধান এমন আবিষ্কার করা হয়েছে যার উচ্চতা বেশি, বন্য পানি বেশি হলে সেই গাছগুলি টিকে থাকতে পারবে। এমন কিছু বীজ রোপণ করা হচ্ছে যার উৎপাদন সারা বছর ব্যাপী ফলন হতে পারে। তাহলে এভাবে দেখা যায় যে আমাদের এইগুলি ব্যবহার করে আমরা বৈশ্বিক উষ্ণতার সাথে সামঞ্জস্য করে আমরা অভিযোজন করার একটা রাস্তা আমরা পেয়েছি। এক্ষেত্রে কার অবদান বেশি আমি বলবো, একটা কি বললাম, একটা হচ্ছে পরমাণু শক্তি আর একটা হচ্ছে আমাদের বায়োটেকনোলজি। এই দুইটা কি করেছে? এমন কিছু ফসল করেছে যেগুলো আমাদের প্রাকৃতিক ভাবে আমরা যদি জানি যে নষ্ট হয়ে যেত সেগুলো নষ্ট হচ্ছে না। আরেকটা হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তারা বৃদ্ধি করেছে, তারা সহনশীলতা বৃদ্ধি করেছে। এই সহনশীলতা বলতে প্রকৃতি সহজেই তাদের নষ্ট করে দিতে পারবে না। তো এভাবে দেখা যায় তারা বিভিন্ন পদ্ধতির ফলে আমরা প্রাকৃতিক ভাবে অনেক ফসলের যে আক্রমণ হতো, পোকামাকড় খেত, সেগুলিকে আমরা এই টেকনোলজি ব্যবহার করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বৃদ্ধি করেছি, আমরা বিভিন্ন কাজে এগিয়ে আছি। তাহলে দেখা যাচ্ছে এখানে কাদের অবদান হচ্ছে, একটা হচ্ছে বায়োটেকনোলজিও যেমন আছে তেমনি ভাবে পরমাণু শক্তিও ব্যবহার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আইসিটির কাজটা কি? আমরা জানি, আমরা বলি আইসিটির যুগ। আইসিটির কাজটা হচ্ছে আইসিটির জন্যই কিন্তু আজ আমরা ক্লাস নিতে পারছি। ঠিক একইভাবে কৃষকরা কি করতে পারছে আইসিটির জন্য? আমাদের কিন্তু মূল হচ্ছে আজকে কৃষি। কৃষকরা কিভাবে লাভবান হবে, উৎপাদক হিসাবে আমরা ভোক্তা কিভাবে লাভবান হব, এটাই কিন্তু মূল টার্গেট আমাদের। তাহলে দেখা যাচ্ছে এই আইসিটি হওয়াতে আমাদের সরকার কি করেছেন? তথ্য কেন্দ্র করেছে, ব্লক সুপারভাইজার করেছে, আবার কৃষক ক্লাব করেছেন। এই আইসিটির মাধ্যমে কৃষকরা যে কোনো পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস তারা জানতে পারবে, সে অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। তারা কি করতে পারবে? তাদের যে কোনো সমস্যা এখন আর কৃষি অফিসে এসে যোগাযোগ করতে হবে না, তারা নিজের মাঠে বসেই সমস্যার কথা বললে সেই কৃষি কর্মকর্তা সাথে সাথেই সমাধান দিয়ে দিতে পারবেন। অত পোকামাকড় হচ্ছে নতুন ধরনের পোকা, সে জীবনে কখনো দেখেনি, সেটাও যদি কৃষক যদি সেই কৃষি কর্মকর্তার কাছে বলে, সেখানে কি করবে? অনলাইনেই বলতে পারবে, সে মোবাইলেই বলতে পারবে, তাহলে সে সেখান থেকে এটা সমাধান খুঁজে পাবে। আর কি করতে পারবে? কখন কোন বীজ সংগ্রহ করতে হবে সেটাও জানতে পারবে এই আইসিটির মাধ্যমে। এবং সর্বোপরি বাজারজাতকরণের, যেটা আমরা বলি দ্রব্যের দাম, কৃষক নিজেও হয়তো জানে না যে আজ ঢাকাতে তার মাছের দাম কত, তার ফসলের দাম কত, কিন্তু ফরিয়া হয়তো বলছে একেবারেই মাছের দাম নেই, কিন্তু এই আইসিটি ব্যবহার করে সে একটি মাত্র টেলিফোন করেই জানতে পারবে যে আসলে মাছের দাম কেমন। এই ধরনের কিন্তু একটি আমরা বিজ্ঞাপনের আগে দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তাহলে দেখা যায় এই ক্ষেত্রে আইসিটি ব্যবহার করে কৃষক কি করতে পারে? তার ফসলের যথাযথ দাম সে পেতে পারে। তাহলে এভাবে দেখা যাচ্ছে
যে আমাদের কৃষি ক্ষেত্রে কৃষকরা তাদের যে পরিশ্রম করে যে ফসল উৎপাদন করছে তার যথাযথ মূল্য যাতে পায় তার জন্য সরকার অনেক ব্যবস্থা গ্রহণ করেছে, আমাদের কৃষিবিদরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছে, আমাদের কৃষি মন্ত্রণালয় অনেক কিছুই করেছে, আমাদের কৃষি গবেষকরা যা কাজ করেছে সেটা অনন্য। তাহলে শেষ পর্যন্ত আমরা যেটা আসলাম, আমরা যদি ধারাবাহিকভাবে বলি, প্রথমে আমরা কি কি জেনেছিলাম? প্রথমে জেনেছিলাম কৃষি পণ্যের বাজারজাতকরণ কি, তারপরে কৃষি পণ্যের বাজারজাতকরণ আমরা কেন করি বা গুরুত্বটা কি, এক্ষেত্রে কি কি সমস্যা আছে, কিভাবে সমাধান করা যায়, এটা গেল একটি অংশ। দ্বিতীয় হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ কৃষি পণ্যের নতুন ভাবে যে ধারাবাহিকতা আমরা দেখছি, নতুন যে ধারা হচ্ছে সেই ধারাটা কি, সেই ধারায় আমরা দেখলাম যে আমরা বিশ্বে অন্যতম একটি সফল দেশ। সেখানে আমরা কি দেখেছি? আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক, জমির পরিমাণ কমেছে অনেক, তারপরেও কিন্তু আমরা কি হয়েছি? আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছি। কিভাবে হয়েছে? আমরা খাদ্যের শস্যের আমরা অনেক এগিয়েছি, আমরা ধান উৎপাদনে বিশ্বে হচ্ছে কত? চতুর্থ, আর নতুন জাত উদ্ভাবনে হচ্ছে প্রথম। আচ্ছা, তারপরে হচ্ছে কি? আমরা মৎস্য চাষে এগিয়েছি, মৎস্য চাষের ক্ষেত্রে আমরা আমাদের চিংড়ি চাষকে কি বলেছি? চিংড়ি মাছকে বলেছি সাদা সোনা বা হোয়াইট গোল্ড। আরেকটা দেখেছি মৎস্য উৎপাদনে আমরা প্রাকৃতিক উপায় হচ্ছে ৩ নাম্বার বিশ্বে, আর আমাদের চাষ করার যে মৎস্য সেটাতে হচ্ছে আমরা পৃথিবীর ৫ নাম্বার। আমরা যে শাকসবজি উৎপাদনের কথা বলি, আমরা এই ধারাবাহিকতায় যেটা আছি নতুন ধারায়, আমরা বিশ্বের ৩ নাম্বার হচ্ছে শাকসবজি উৎপাদন। আমরা যদি বলি আমরা ফল উৎপাদন হচ্ছে 18তম বিশ্বে, আম উৎপাদন হয়েছি আমরা 7ম। তাহলে এভাবে দেখা যায় আমরা নতুন নতুন ধারা পরিবর্তন করছি এবং সেখানে আমরা সফলতা লাভ করেছি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমরা ভবিষ্যতে আরো আগাবো ইনশাআল্লাহ। এরপর আমরা দেখেছিলাম যে কৃষি ঋণ, কৃষকরা কেন ঋণ গ্রহণ করে, কোন কোন জায়গা থেকে ঋণ গ্রহণ করে, তারপরে হচ্ছে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন কৃষকদের উন্নয়নের জন্য। আর লাস্ট আমরা কি দেখেছি? আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমরা জলবায়ু দূষণ হচ্ছে, এই জলবায়ু দূষণ হওয়ার জন্য, পরিবেশ দূষণ হওয়ার জন্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি? আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের উৎপাদন কমে যাচ্ছে, আমাদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, জীববৈচিত্র্য বিনাশ হচ্ছে, আমরা অনেক কিছুই হারাচ্ছি। আবার আমরা দেখলাম এখান থেকে আমরা অভিযোজন করার জন্য, অর্থাৎ এই পরিবর্তিত বৈশ্বিক পরিবর্তনের সাথে আমরা কিভাবে অভিযোজন করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, তার জন্য আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছি, অনেক জায়গায় সাকসেসফুল হয়েছি। এবং এই কাজটা কিভাবে হয়েছে? একটা হয়েছে পরমাণু ব্যবহার করে, আমরা পরমাণু শক্তি যেটা বলি, পরমাণু শক্তি ব্যবহার করে, আর একটা বলছি আমরা বায়োটেকনোলজি ব্যবহার করে আমরা এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অভিযোজন করার প্রক্রিয়া আমরা লাভ করেছি। আর সর্বশেষে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে আইসিটির কি অবদান। আমরা দেখলাম সব কিছুর শেষে একটা জিনিস আমরা ফিরে আসি, সেটা হচ্ছে আইসিটির মাধ্যমে আমরা অনেক কিছুই, তাহলে প্রথম থেকে উৎপাদনের কাছ থেকে ভোক্তার পর্যন্ত যাওয়ার প্রত্যেকটা স্তরে আইসিটির বিরাট একটা ভূমিকা রয়েছে। আজকে অনেক কথা বললাম, এখন আমি আবার একটু সংক্ষেপে আলোচনা করব আমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। গত ক্লাসে আমরা যেমন পড়েছিলাম ঠিক একইভাবে এই ক্লাসে যদি আমরা বলি, আমরা অনুধাবনের ক্ষেত্রে যদি একটি প্রশ্ন হয় যে মধ্যস্বত্বভোগীর দৌরাত্মের জন্য, দৌরাত্মই হচ্ছে আমাদের কৃষকের মূল সমস্যা, এটা হতে পারে অনুধাবনের প্রশ্ন। আবার হতে পারে আমরা চিংড়িকে কেন হোয়াইট গোল্ড বলি, এটাও হতে পারে। অধিকাংশ কৃষকই অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে, কেন? এগুলি হতে পারে কোনটা? আমাদের অনুধাবনের প্রশ্ন। আর যদি এরকম একটা প্রশ্ন হয় সৃজনশীলের ক্ষেত্রে, যে জাফর বগুড়ার একজন আলু কৃষক বা কৃষি কাজ করেন, সে তার জমিতে অনেক আলু ফলন ফলিয়েছেন, কিন্তু তার সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকাতে সে অতি অল্প মূল্যে তার আলু বিক্রি করতে হয়। কিন্তু সে জানে ঢাকাতে তার 2 টাকার দামের আলু ঢাকাতে 20 টাকা বিক্রি হয়, সে শুধু আফসোস করে, কিন্তু তার কিছুই করার নেই, কারণ তার পরিবহন ব্যবস্থা নাই, তার গুদামের ব্যবস্থা নাই, তার সেই আর্থিক সামর্থ্য নেই। এরকম যদি কোনো সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে,
তাহলে এখান থেকে আমরা যেটাকে বলি অ্যাপ্লিকেশন, যদি বলি এখান থেকে অ্যাপ্লিকেশনটা যদি হয়, তখন আমরা এখান থেকে কি প্রশ্ন করব? আমরা প্রশ্ন করব যে জাফরের আলুর পরিবহনের বা বিপণনের কি কি সমস্যা আমরা এখানে দেখতে পাই। তাহলে আমাদের এটা ব্যাখ্যা করতে হবে, তার পরিবহন নাই, তার গুদাম নাই, এগুলি বলে সাথে আমাদের ব্যাখ্যা করতে হবে। আর ঘতে যদি আমরা প্রশ্ন করি যে সরকার জাফরের জন্য কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন, সেটা কি পর্যাপ্ত, তুমি পর্যালোচনা কর। সেটারও আমরা ব্যাখ্যা দেব যে সরকার এই পদক্ষেপ নিয়েছে, এটা সে জানতে পারলে অবশ্যই পর্যাপ্ত হবে। এটা হলো একটি অংশ। আরেকটা প্রশ্ন হতে পারে বৈশ্বিক উষ্ণতার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি বলি যে নাসির একজন কৃষি কাজ করতেন, সে বর্তমানে তার জমিতে অনেক লবণাক্ত হওয়াতে সে আর সেই ধান চাষ করতে পারছেন না, সে এখন কি করবে? সে তার বন্ধুর কাছ থেকে জানলো যে এখানে অন্য ধরনের একটি চাষ করা যায়, সেটা হচ্ছে চিংড়ি চাষ। চিংড়ি চাষ কিভাবে করা যায় সেটা সে জানলো এবং সে চিংড়ি ফসল উৎপাদন করলো। এখন এখান থেকে আবার অনুধাবন অ্যাপ্লিকেশন প্রশ্ন হতে পারে যে আমরা এখানে সে কিভাবে অভিযোজন করলো, নাসির তার কৃষিক্ষেত্রে কি বৈশ্বিক উষ্ণতার জন্য সে কি ধরনের অভিযোজন করলো। আর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে হতে পারে এক্ষেত্রে পরমাণু শক্তি বা বায়োটেকনোলজি কি কি ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো, এটা একটা প্রশ্ন হতে পারে। আর সর্বশেষ আরেকটা প্রশ্ন হতে পারে যে বিমল একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র কৃষি খামার মালিক, সে তার যে সকল দ্রব্য উৎপাদন করে, কিন্তু যখন বেশি উৎপাদন হয় সেগুলি সে অল্প দামে বিক্রি করে, যেহেতু সে রাখার তার কোনো ব্যবস্থা নেই। আবার যেবার কম উৎপাদন হয় সেবারও সে দাম বেশি পায় না, তার মানে সে কি করবে? অথবা হতে পারে কুদ্দুস একজন শিক্ষিত বেকার, তার কোনো জায়গা জমি কিচ্ছু নেই, তার শুধুমাত্র 1 কাঠার একটি জায়গা আছে, সেখানে তার ছোট্ট একটি ঘর আছে, সেখানে সে কি করতে পারে ভেবেই পায় না। তার বন্ধু তাকে একজন বুদ্ধি দিল যে ঢাকাতে আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সেখান থেকে সে প্রশিক্ষণ নিয়ে এমন একটি ফসলের চাষ করতে পারে যেখানে জমির কোনো প্রয়োজন হয় না, শুধু ঘরে বসেই উৎপাদন করা যায়, 7 দিনের মধ্যেই সেটা ফলন দেয় এবং সেটা স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর, ঔষধি গুণ সম্পন্ন এরকম একটি পণ্য লাভ করতে সে পারে। এখান থেকে প্রশ্ন হতে পারে তার বন্ধু তাকে যে ফসলের কথা বললো সেই ফসলটির নাম কি। আমরা যদি বৈশিষ্ট্যগুলি দেখি সেটা হচ্ছে মাশরুম চাষ। মাশরুম চাষের কথা সে বললো, অর্থাৎ মাশরুম চাষ কি প্রক্রিয়া সে উৎপাদন করলো, কিভাবে করলো, এটা বলতে পারে। এবং এই চাষের ক্ষেত্রে এই পণ্য বাজারের ক্ষেত্রে সে কি ভূমিকা পালন করতে পারে সেটাও সে ব্যাখ্যা করবে, বা সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা কি যথাযথ কিনা। সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে, উত্তরটাকে আমাদের যথাযথভাবে বলতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি কৃষি অধ্যায়টা করি, এটা বিরাট একটি অধ্যায় এবং এখান থেকে একাধিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এবং শুধুমাত্র প্রশ্ন হবে উত্তর দেওয়ার জন্যই না, আসলে আমাদের এই কৃষিটাকে জানতে হবে, আমাদের জীবনটাকে জানার জন্য, আমাদের পেশাটাকে জানার জন্য, আমাদের দেশটাকে জানার জন্য, আমার মাটিটাকে জানার জন্য কৃষিটাকে আমার জানতে হবে। তাহলে আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমি যদি শেষ করতে চাই তাহলে শেষে একটা কথাই আমি আজকে শেষ করবো, সেটা হচ্ছে এখন যে পরিস্থিতি, আমরা হয়তো অনেকেই খেতে পাচ্ছি, অনেকেই হয়তো খেতে পাচ্ছি না। আমরা যদি বিভিন্ন ধর্মের কথা বলি, প্রত্যেকটা মানুষ ধর্ম অনুযায়ী, যার যার ধর্ম অনুযায়ী খাবারের সময় হয়তো কেউ বিসমিল্লাহ বলে, কেউ খাওয়ার পরে শুকর আলহামদুলিল্লাহ বলে, সবার ধর্মে একটু প্রার্থনা করে। আজ আমি জানি আমাদের এই প্রোগ্রামটা হয়তো আমার ছাত্ররা ছাড়া অনেকেই দেখে। আমি আমার ছাত্রদের সব সেকশনের ছাত্রদের, সব ইয়ারের ছাত্রদের একটি আমি পরামর্শ দিয়ে থাকি, কথা বলে থাকি, সবসময় বলে থাকি, আজ এই সুযোগটাকে আমি হারাবো না, আমি আজকে সেই কথাটা বলবো। যদি একটা ছাত্র যদি এটা মনে করে তাহলে আমার জীবনটা ধন্য হবে। সেটা হচ্ছে আমি খাওয়ার সময়, আমরা আজকে যে বাজার বিপণনটা করলাম, আজকে আমি যে ভাতটা খেয়ে আসছি আমি জানি না ওই কৃষকও জানে না তার ভাতটা কে খাচ্ছে, তার চালটা কে খাচ্ছে। আমি যে ডালটা খেয়েছি এক কৃষকের
ভূমিতে উৎপাদিত ধান, সেই কৃষক তার শ্রম দিয়ে ধান উৎপাদন করেছে, সেই ধান সেই ডাল আমি খাচ্ছি, আমি হয়তো জানি না সেই কৃষকটাকে। তবে সবার কাছে আমি বলবো এই প্রসঙ্গে আমাদের এখন যে আর্থিক অবস্থা, কেউ খেতে পাবে কি পাবে না আমি জানি না, তবে সবার কাছে অনুরোধ থাকবে আমরা খাবারের সময় অন্তত পক্ষে একটি প্রার্থনা করব যে হে আল্লাহ, যার ছিল আমি আজ খেতে পাচ্ছি সে যেন অনাহারে না থাকে, সেও যেন আমার মতো খেতে পারে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।